অত্যন্ত দুঃখের ব্যাপার। গতকাল এসআইআর ঘোষণার পর এবং এনআরসি নিয়ে চারিদিকে ভারত সরকারের দালালরা, বিশেষ করে বিজেপি এবং ভারত সরকারের বিভিন্ন পক্ষ থেকে যেভাবে এসআইআর কে এনআরসির সঙ্গে যুক্ত করে 1 কোটি লোক বাদ যাবে, 1 কোটি 20 লক্ষ লোক বাদ যাবে, যেভাবে তারা অপপ্রচার করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল, তার জন্যই আজকে প্রদীপ কর মহাজাতির 4 নম্বর এই ফ্ল্যাটেই তারা থাকে। এটা নিজের ফ্ল্যাট এবং এখানেই ভারতেই এরা, পশ্চিমবাংলায় এরা জন্ম, এখানেই এদের বসবাস। এখানে 40 বছর অধিক সময় ধরে থাকে। নতুন ফ্ল্যাটে এসছে অল্প কদিন, কিন্তু এখানে 40 বছর ধরে থাকে। আজকে তার উপরে যেভাবে ভারতবর্ষে ঘৃণা ছড়াচ্ছে, এটাই এসে আগরপাড়ায় পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবং সমস্ত জায়গায় যেভাবে অপপ্রচার করছে, চক্রান্ত করছে মানুষের বিরুদ্ধে, এই চক্রান্তের বিরুদ্ধেই প্রদীপ কর সে শঙ্কিত হয় এবং তার জীবনকে সে শেষ করে দেয় যে আমাকে এনআরসি করে ভোটের এইভাবে আমাদেরকে বাদ দিয়ে এইভাবে আমাদেরকে জীবন জীবিকা এবং আমাদের যে নাগরিকত্ব তাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত আসছে বিজেপি করছে ভারতবর্ষে, তার বিরুদ্ধেই সে আত্মহত্যা করেছে এবং তাতে তার সুইসাইড নোট, সেই নোটেও সেই কথা লিখে গিয়েছে। আমি চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের মন্ত্রী রাজ্যের এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও কনসার্ন, অত্যন্ত ব্যথিত, এবং পার্থভৌমিক আমাদের সাংসদ, এই আমাদের সৌগত রায় আমাদের সংসদ, সবাই আমরা কনসার্ন। এখানকার লোকাল কাউন্সিলর এবং সমস্ত মহাজাতির মানুষ আজকে এক এবং ঐক্যবদ্ধ হয়েছে। এই ধরনের অপপ্রচার এবং ঘৃণার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এই পরিবারের পাশে শুধু আছি তাই নয়, এই পরিবারকে সর্বতোভাবে আমাদের সরকার, আমরা রাজনৈতিকভাবে তাদের পাশে আছি, যাতে আর কোনো মৃত্যু না হয়। তার জন্য আমাদের মামাটি মানুষের সরকার এবং আমাদের দল এতে সব রকম ভাবে আমরা যোগদান করে মানুষকে রক্ষা করাই আমাদের কর্তব্য। এবং যদিও আমরা প্রদীপ করকে রক্ষা করতে পারিনি, যাতে আর কোনো মানুষ এইভাবে এনআরসি এবং এসআইআর এর ভয়ে এবং অপপ্রচার কুৎসার বলি না হয়, তার জন্য আমরা রক্ষা করব। আমি সুইসাইড নোটে কি লেখা ছিল? ওই সবই লেখা আছে যে এই জন্যই মানুষ ভয় ভীতি সঞ্চারিত হয়েছে, তার ঘৃণা তাকে এই যে তাকে এনআরসি করে বের করে দেবে, এসআইআর হলে বাদ পড়ে যাবে, 1 কোটি লোক বাদ পড়ে যাবে, এই ধরনের পরিবার লোক বলছে তার সর্বত নাম রয়েছে সব জায়গায়। না, সে তো দিয়েছে, তার তো নাম সব জায়গায় আছে, কিন্তু মানুষ তো ভীত সন্ত্রস্ত হয়েছে, আতঙ্কগ্রস্ত হয়েছে, সেই আতঙ্কে হয়েছে। আমি আমাদের প্রিয় মন্ত্রী, যিনি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, আমি তাকে, তিনি সমস্ত ঘটনা এইবার তিনি লক্ষ্য করেছেন, দেখেছেন এবং তাকে বলার জন্য অনুরোধ করেছেন। পরিবারের লোকেরা এখানে রয়েছে, তার ভাগ্নি প্রদীপ করের পরিবার, ভাগ্নি, এরা সব রয়েছেন এখানে। প্রদীপ কর নিজে অবিবাহিত ছিলেন, 57 বছর বয়সের একজন মানুষ, যিনি পশ্চিম বাংলার অর্থাৎ আমাদের এই বাংলারই বাসিন্দা ছিলেন দীর্ঘদিন ধরে। যে ফ্ল্যাটে তিনি আজকে আত্মহত্যা করেছেন, সেই ফ্ল্যাটটি কয়েক মাস আগে তিনি কিনেছেন এবং নতুনভাবে এখানে এসেছিলেন। দীর্ঘদিন ধরে এই যে এনআরসির আতঙ্ক, অর্থাৎ এখানে থাকতে দেবে না, এখান থেকে নাগরিকত্ব ছেটে দেবে, ঘুরতে হবে অন্য জায়গায়, বাংলায় থাকতে পারবে না, এগুলো যখন মানুষের একটা আতঙ্কের ক্ষেত্র তৈরি করছে, সেই আতঙ্কের ক্ষেত্রে কিন্তু উনিও আতঙ্কিত হওয়ার মতন একজন মানুষ, এই ক্ষেত্রের একজন মানুষ হয়ে পড়েছিলেন। দিন রাত্রি খালি আমি শুনলাম পরিবারের লোকের কাছ থেকে যে ওনার দাদু কজন ভাই ছিলেন, দাদুর ভাইদের কারা ছিল, অর্থাৎ এই যে পারিবারিক যে কারা ছিলেন, কোথা থেকে এসছেন, কোথায় কতদিন ছিলেন, কোথায় কখন পলাশিতে ছিলেন, কখন অন্য জায়গায় ছিলেন, সবই এইগুলো সারাদিন ধরে ভাবতেন এবং এটা বেশ কিছুদিন ধরে চলছিল।
এনআরসির জন্য আতঙ্কিত ছিলেন এবং তার ওপরে যেটা আমরা পরিবারের সাথে কথা বলে বুঝলাম ওনার পরিবারের সাথে, যে এনআরসির আতঙ্কের তো ছিলেনই। গতকাল যখন 4:30 সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর ঘোষণা হলো, উনি আরো ভেঙে পড়েছিলেন এবং আজকে সকালে ওনার যখন উনি ঘুম থেকে ওঠার সময় তখন ওঠেননি, দরজা ধাক্কা দিয়ে খোলা মানে খুলছেন না, ঠিক তখন এই পরিবারের লোকেরা প্রতিবেশীদের ডেকেছে এবং থানায় খবর দিয়েছে। থানার থেকে লোক এসেছে এবং তারপরে দেখা যায় দরজা ভেঙে তিনি মৃত অবস্থায় ঝুলছেন, অর্থাৎ ঝুলছেন। তারপরে হাসপাতালে নিয়ে যায়, বলরাম হাসপাতালে, এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। যেটা আমরা শুনলাম পরিবারের কাছ থেকে, যে একটা সুইসাইডাল নোট ছিল এবং সেই সুইসাইডাল নোটে তিনি পরিষ্কার করে লিখেছেন যে এনআরসি মৃত্যুর জন্য দায়ী। তো আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী, এটা উনি লিখে গেছেন। আমরা এটাই বলতে চাই, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, তিনিও সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে এই একটা 57 বছর বয়সী একজন মানুষ শুধুমাত্র আতঙ্কে তাকে নিজের প্রাণ দিতে হলো। এমন আতঙ্ক ছড়াবে কেন? এমন আতঙ্ক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবে, এই আতঙ্কে মানুষ পড়বে কেন? এই যে ক্ষেত্রটা তৈরি করে দিচ্ছে, এটা অত্যন্ত অমানবিক। এখানে বছরের পর বছর আছে, তার সব জায়গায় নাম আছে, তিনি সব ভোটার লিস্টে নাম আছে, ভোটার তিনি, কিন্তু তবুও এই এনআরসি তাকে, সবার মানসিক অবস্থা তো এক হয় না, এই এনআরসি তাকে আতঙ্কিত করে দিয়েছে এবং সেই আতঙ্কে ভুগছিলেন। তার মধ্যেই আবার এসআইআর গতকাল ঘোষণার পরে আরো তিনি মনের দিক থেকে আরো বেশি দুর্বল হয়ে পড়েছিলেন, যেটা আমরা পরিবারের থেকে এখানে উনি শুনলাম। 40 বছর ধরে বসবাস করছেন, এখানেই জন্ম, তাহলে এনআরসির আতঙ্ক এনাকে কে দিলেন? পরিবারের সদস্যরা কি বললেন? সে তো আমরা কারা বললাম। এটা ওনার মধ্যে ঢুকিয়েছে? না, এখানে তো আছেন, পরিবারের মধ্যে কে ঢুকাবে? এই যে এনআরসি চারিদিক থেকে শুনছে যে ওপার বাংলার লোক হলেই তাকে বাদ দিয়ে দিতে হবে, কিন্তু সেটার তো কারণ নয়। ওপার বাংলা থেকে এখানে এসে যারা নাগরিকত্ব পেয়েছে তারা তো আছে এখানে, এর একটা আইন আছে, কিন্তু তারপরে গিয়েও যখন এই এনআরসি করে যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, সেইখানে মানে নাম থাকলো কি থাকলো না তার উপরে সবকিছু নির্ভর করবে। তিনি তো রয়েছেন ভোটার লিস্টে, নাম রয়েছে, হ্যাঁ, তার তালিকাতেও নাম রয়েছে, কিন্তু তারপরেও দেখুন না গিয়ে, তাহলে আর এনআরসি ক্যাম্পের কথা বলছে কেন? সিএ ক্যাম্পের কথা বলছে কেন? যাদের ভোটার লিস্টে নাম আছে তারা তো ভোট দিচ্ছিল, এখন তাহলে কি একটা কাটাকুটির মানে বাসনা তাদের আছে? এরকমই চিন্তা করছে যারা এই ধরনের মানসিক অবস্থায় ছিল, তারা চিন্তা করছে। অন্যান্য সদস্যদের মানসিক অবস্থা কি? তারাও তো এটাই ভেঙে পড়ে, তারাও তো অত্যন্তই তো পরিবারের রয়েছে, তারা তাদের পরিবারের একজন চলে গেছে তো ভেঙে পড়বে না? তারা নিজেরা, এনআরসির আতঙ্ক সম্পর্কে বোঝালেন কিছু, যারা যাতে আতঙ্কিত না হয়? হ্যাঁ, আমরা নিশ্চয়ই, সঙ্গে আছি। অবশ্যই আমরা সঙ্গে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও আজকে সোশ্যাল মিডিয়াও বলেছেন যে আমরা কখনো এই ধরনের কাজ করতে দেব না, এনআরসির নামে এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে, এটা আমরা করতে দেব না এবং আমরা এই লড়াইটা চালাবো এবং কোনো অন্যায়ের প্রতিবাদ করা থেকে আমরা বিরত থাকব না এবং আমাদের এই লড়াইয়ের ফলে যেটা হবে সত্যই এখানে প্রতিষ্ঠিত হবে। দিদি, এই মর্মান্তিক ঘটনা করার জন্য কি ধরনের প্রচার চালাবেন? প্রচার, এরকম আর মৃত্যু না হ্যাঁ নিশ্চয়ই, এটাই তো আমরা বলছি যে এই ধরনের মৃত্যু কেন করছে, এই ধরনের মৃত্যুকে কেন মানে আহ্বান করছে সরকার, কেন্দ্রের সরকার, আমরা বুঝতে পারছি না। এবং তার শাসন ক্ষমতায় যে ভারতীয় জনতা পার্টি আছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। দিদি, এই মৃত্যু কাকে দায় দেবেন? অবশ্যই যারা এইসব এনআরসি নিয়ে যারা এইগুলো ছড়াচ্ছে, রটাচ্ছে যে তোমাকে বাদ দিয়ে দেব, কারা তুমিও জানো আমিও বললাম, বলছেন 1 কোটি লোক বাদ পড়বে। বলছি তো যে যারা কেন্দ্রের শাসন ক্ষমতায় আছে, সিএ কারা করছে, কারা বলছে, কারা এনআরসির কথা বলছে, সেটা তো কেন্দ্রীয় সরকার বলছে। ফলে তাদের যে এই ধরনের অপপ্রচার এবং বলা, এখনো তো বলছে নানা জায়গায় যে ক্যাম্প করবে, সিএ ক্যাম্প করবে, এনআরসি ক্যাম্প করবে, তো কিরম করে এনআরসি ক্যাম্প করে? একজনে যাকে বুঝিয়ে আসছে স্যার থেকে বাদ দিলেও তার এনআরসি ও সার্টিফিকেট দিয়ে দেবে, এনআরসি তে থাকবে। স্যার থেকে বাদ দিলে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে নির্বাচন কমিশন তাকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে তখনই পারে যখন সে নাগরিক নয়।
তাহলে বাদ দেবার পরে তারপরে আবার ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এ ঢোকে কি করে? তাহলে সে আবার সিটিজেন হয়ে গেল? যে ওরা কুচকুচ করে বাদ দেবে, আবার ওরা খটখট করে ঢুকিয়ে দেবে, এসব চলে না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে এই রাষ্ট্র চলতে হবে। এই রাজ্য তাই করছে। প্রক্রিয়া শুরু হবে। যে আপনারা কিভাবে প্রক্রিয়া না, আন্দোলন প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে। প্রক্রিয়া নয়, 4 গতকাল- তারিখ থেকে যেটা হবে সেটা হচ্ছে বাড়ি বাড়ি যাবে। তো বাড়ি বাড়ি যাবে, সেটা যাবে, আমরা সেটার সঙ্গে আমাদের বিএলএরাও তো থাকবে। সুতরাং সেটা ব্যাপার তো আছেই, আমরা তো বলেই যাচ্ছি কি করব, আপনারা দেখবেন যে আমরা কিভাবে কি করছি। 4 তারিখ বাড়ি কোনো অবৈধ ভোটারকে আমরা মানে বলছি না যে বৈধ ভোটারকে অবৈধ করে দেবে, সেটা আমরা মানবো না। বলছে কি করে? এই যে মাননীয় মুখ্য সচেতক বললেন যে ওরা আগে থেকে জানছে কি করে যে 1 কোটি 20 লক্ষ বাদ চলে যাবে। আমি তো ওইটাই বললাম, হাতে পেন্সিল আছে, তাহলে কুচকুচ করে কেটে দেবে, আবার এনআরসি সার্টিফিকেট দেবে হাতে পেন নিয়ে যে আমি এনআরসি সার্টিফিকেট দিলাম। ও তো সিটিজেন নয় বলে কেটে দিচ্ছে, আবার এনআরসি দিয়ে বলবে যে সিটিজেন ও আছে ন্যাশনাল রেজিস্টারে। এই তো দ্বিচারিতা এটা। দিদি, এই যে মর্মান্তিক ঘটনা, এটা তো আতঙ্ক, এই আতঙ্ক তারা ছড়িয়ে পড়বে। এই এটাই আতঙ্কের তো বিরুদ্ধে কথা, এই আতঙ্কের বিরুদ্ধেই তো আমরা বলতে চাই।